ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর তোমাদের গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকের গণিতের আমি তোমাদের প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা সম্পূর্ণ সমাধান করেছি। তো আজকে আমি তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা করব, যেটা আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। এই প্রশ্ন এবার এই মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করছি। চলো, যে লেখা আছে দেখো, একেরটা দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি ইকুয়ালস টু কত। আমরা জানি এই ক্ষেত্রে প্রশ্নটার উত্তর এইভাবে হবে যে আমরা জানি যে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ডবল ইজ টু বি স্কোয়ার ডবল ইজ টু সিঙ্গল ইজ টু সি স্কোয়ার। তাহলে এভাবে করলে আমরা কিভাবে করব, দেখো, বা দিলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বা তাহলে আমরা এখানে বলা হচ্ছে বি এর মান জানতে চাইছে, তাহলে বি স্কোয়ার হচ্ছে কি B4 হচ্ছে, অর্থাৎ আমরা বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার করি আর এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বুঝছে? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বি স্কোয়ার যদি হয়, আমরা বা বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কি হচ্ছে, এদের যদি আমরা গুণ করি কি হচ্ছে, তাহলে বি এর 4 হচ্ছে ইকুয়ালস টু সি স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। বা আমরা যদি এইভাবে করি, বি স্কোয়ারকে 4কে আমরা যদি ভেঙে নিই, এইভাবে করি, তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এই প্রথম বর্গটা যদি আমরা নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, এখানে প্রথম বর্গটা উঠে যাবে। সুতরাং আমরা এখন রুটটা দিচ্ছি না, বা এবার আমরা রুটটা দেব, বা রুট এ স্কোয়ার সি স্কোয়ার। বা তাহলে এ স্কোয়ার সি স্কোয়ারের যদি রুট থাকে, রুটটা উঠে যাবে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, এ সি। আবার বা বি ইকুয়ালস টু কী হচ্ছে, রুট এ সি। তাহলে তোমাদের উত্তর কত হলো, বি এর মান কত হলো, রুট এ সি। ঠিক আছে? চলো, এখানে কিন্তু রুটটা দেবে না, আমি তোমাদের বোঝাবার জন্য এটা দিয়েছিলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা কী বলা হচ্ছে। তো এখানে অপশানটা কোনটা হবে, এখানে প্রথম অপশানটা সঠিক উত্তর হবে রুট এসি। পরের প্রশ্ন দেখো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদকটি হলো কত। তাহলে চলো, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র জানি, আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র জানি না। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রে আমরা দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা। এখানে বলা আছে এ প্লাস বি একটা উৎপাদক দেওয়া আছে আর অপর উৎপাদক হলে এ মাইনাস বি। এখানে দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি একটা আছে, তোমাদের দেওয়া আছে এ প্লাস বি একটা উৎপাদক দেওয়া আছে, অপর উৎপাদক হবে এ মাইনাস বি। কোনটা হচ্ছে, এই অপশন নাম্বার সিটা সঠিক উত্তর, এ মাইনাস বি। ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি কী আছে। তাহলে পরের প্রশ্ন বলা আছে, দেখো যে 3 নম্বর প্রশ্ন, দেখো, প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো, আমরা জানি যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ছেড়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, কী সূত্র বলতো, যে সূত্রটা হবে, যদি আমরা 3টি বাহু যথাক্রমে যদি আমরা এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন হয়, এ বাহু বি বাহু আর সি বাহু, আর ত্রিভুজের 3টি বাহু যদি আমরা অঙ্কন করি এ বি সি, দেখতে পাচ্ছি এ বাহুটা কি সব থেকে বড় হচ্ছে, এ বাহুটা সব থেকে বড় হবে, এটা 1 নম্বর বাহু, আর বিটা বাহুটা তার থেকে এ বাহু থেকে ছোট হবে 2 নম্বর বাহু, আর সি বাহুটা সব থেকে ছোট হবে অর্থাৎ 3 নম্বর বাহু। তাহলে 3 নম্বর আর 2 নম্বর অর্থাৎ এই দুটি বাহু ছোট হচ্ছে, সুতরাং বি আর সি সব থেকে ছোট হচ্ছে। সুতরাং আমরা এক্ষেত্রে কী করবো, এই বি আর সি আমরা কী বলবো, এ ইকুয়ালস টু কী হবে, এ ইকুয়ালস টু বা এ লেস দেন বি প্লাস সি, এটা হচ্ছে তোমাদের সূত্র। অর্থাৎ এ বাহুটা বড় বাহু ছিল 1 নম্বর বাহু, তাহলে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সূত্র অনুযায়ী যদি আমরা ফলো করি এই অপশানগুলোকে, দেখতে পাচ্ছি 5 সবচেয়ে ছোটো দুটো বাহু দেখি আমরা 5 আছে, 6 5 11, 6 5 11 হচ্ছে, আর বৃহত্তম বাহু কিন্তু 7 হচ্ছে বৃহত্তম বাহু, আর ক্ষুদ্রতম বাহু থেকে কোনটা আছে 5 আর 6 আছে। সুতরাং এই দুটি যোগফল কত হচ্ছে, 6 5 11 হচ্ছে, আর বৃহত্তম বাহু থেকে বেশি হচ্ছে, সুতরাং এই অপশানটা প্রথমটা তোমাদের সঠিক হবে। বুঝা গেছে?
তাহলে চলো আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় বলেছে, বুঝেছে। এরপরে বলা আছে এটা কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি 4 আর 8 এই দুটি বাহু কিন্তু ছোট আর বড় বাহু হচ্ছে 10। সুতরাং আমরা ক্ষুদ্রতম বাহুদ্বয় যোগ করলাম, 8 4 12 হচ্ছে, 12 বৃহত্তম বাহু থেকে বেশি হচ্ছে, এটাও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। তাহলে দেখি 9 সেমি, 5 সেমি, 6 সেমি, দেখো এর মধ্যে কোন দুটো ছোট হচ্ছে, 6 সেমি 5 সেমি, 6 5 11 হচ্ছে, 9 থেকে বড় হচ্ছে, সুতরাং এটাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হচ্ছে। আর এটা দেখছি 5 3 8 ক্ষুদ্রতম বাহুতে হচ্ছে, 5 আর 3 হচ্ছে, এই দুটো যোগফল করতে হচ্ছে 8 হচ্ছে, আর বৃহত্তম বাহু অপেক্ষা ছোট হচ্ছে, এটা কিন্তু এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। সুতরাং এর সঠিক উত্তরটা কোনটা হবে? এই অপশন নম্বর ডি হবে সঠিক উত্তর। অপশন নম্বর ডিটা হবে তোমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। চলো পরের প্রশ্ন দেখি আমরা। একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে বলে কি বলে? দেখি একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয় তাকে কি বলবো আমরা? তাকে আয়তক্ষেত্র বলবো, না কাইট বলবো, না সামান্তরিক বলবো, না রম্বস বলবো? এক্ষেত্রে কিন্তু তোমাদের অপশান নম্বর কোনটা হবে? আয়তক্ষেত্র হবে। দেখো এই আয়তক্ষেত্র একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে দেখতে পাচ্ছি এখানে সবগুলো কিন্তু চতুর্ভুজ। এটা হচ্ছে আয়তক্ষেত্র একটা রূপে, আর একটা কাইটও একটা চতুর্ভুজ, আর সামান্তরিকও একটা চতুর্ভুজ, আর রম্বসও একটা চতুর্ভুজ। দেখো আমরা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি, দেখো এখানে যদি আমরা অঙ্কন করি আয়তক্ষেত্র একটা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি, যে চতুর্ভুজের এক জোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া প্রস্থ থাকবে তাকে বলা হবে চতুর্ভুজ। আর এই যে আয়তক্ষেত্র বলা হবে, এবং তার কর্ণ দুটো কিন্তু পরস্পর কী হবে? সমান হবে, বুঝেছো? এই দুটি কর্ণ কিন্তু পরস্পর সমান হবে। আর তারপরে বলা হচ্ছে কি কাইটটা ঠিক আমরা এইভাবে জানি। কাইট কিন্তু কি হচ্ছে? তাহলে পাশাপাশি অবস্থিত দু জোড়া বাহু কিন্তু পরস্পর কী হয়? সমান হয়। এই দুটি বাহু সমান হলে এই দুটি বাহু সমান হবে। সুতরাং এই দুটি বাহু পরস্পর অসমান হলে কর্ণ অঙ্কন করা কি সম্ভব হবে? নিশ্চয়ই হবে না। যদি আমরা রম্বস অঙ্কন করি, রম্বস কিন্তু এক ধরনের বর্গক্ষেত্র, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিটি বাহু কিন্তু সমান হবে। আর প্রতিটি বাহু সমান হলে কিন্তু তার কর্ণগুলো কী হয়? সবসময় অসমান হবে। এই বাহুটা সবসময় ছোট হবে আর এই বাহুটা সবসময় বড় হবে, বুঝা গেছে? এটা কিন্তু বর্গক্ষেত্র, একরকম বর্গক্ষেত্র হলেও এটা কিন্তু এই রম্বসটা, বললাম কি রম্বস বললাম, এই রম্বস কিন্তু এক্ষেত্রে কিন্তু তার কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান হবে না। আর সামান্তরিক যদি অঙ্কন করি, সেটা হচ্ছে এক ধরনের আয়তক্ষেত্র, তার এক জোড়া বিপরীত বাহু সমান হলেও কিন্তু তার কর্ণগুলো কিন্তু সামান্তরিক কর্ণগুলো কিন্তু অসমান হবে, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে কাইট, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে আয়তক্ষেত্র। শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পেলাম? এক জোড়া কর্ণ কিন্তু পরস্পর সমান। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে এককে ট্রেনটির বেগ কত হবে? তাহলে চলো আমাদের বলা হচ্ছে ট্রেনের গতিবেগ বলা হচ্ছে 72 কিমি, এখানে একক দিয়েছে কোন কি? মিটার পার সেকেন্ডে একক দিয়েছে। কেমন? মিটার পার সেকেন্ডে, অর্থাৎ প্রতি মিটারে 1 মিটার যায় কত হবে? 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা আমরা এককে মিটার আর সেকেন্ডে আমরা প্রকাশ করতে হবে। মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো, কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করবো। কীভাবে করছি চলো? 72 কিমি মানে কি? প্রতি ঘন্টা, অর্থাৎ এখানে আমরা মিটার পার সেকেন্ড যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 ঘন্টায় যায় কত হবে? 1 ঘন্টায় ট্রেনটি যায়, 1 ঘন্টায় ট্রেনটি যায় কত কিমি? 72 কিমি বলা হচ্ছে। কত কিমি? 72 কিমি। তাহলে 1 ঘন্টা বলা আছে, আর কিমি বলা আছে। এখানে আমাদের কী চেয়েছে? আমাদের মিটার পার সেকেন্ড চেয়েছে, অর্থাৎ কিমিকে আমরা মিটার করব আর ঘন্টাকে আমরা কি সেকেন্ড করব। তাহলে এক্ষেত্রে বলবো 1 ঘন্টা মানে কত? 36 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় কত হবে? 3600 সেকেন্ডে ট্রেনটি যায়, তাহলে এই কিমিকে আমরা মিটার করব, কত মিটার হবে? মিটার, ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিয়েছি, আর আমরা কিমিকে মিটার করব। কিমিকে মিটার করলে কী হবে? আমরা কিমির সঙ্গে 1000 দিয়ে গুণ করব, অর্থাৎ 72 গুণিতক 1000, বুঝেছেন? মিটার হয়ে গেল, মিটার পথ। তাহলে আবার 1 সেকেন্ডে যাবে কত হবে? 1 সেকেন্ডে ট্রেনটি যায় কত হবে? তাহলে নিশ্চয়ই সময় কমে গেছে। সময় কমে গেলে কী হবে? পথের দূরত্ব কমবে। সুতরাং সরল সম্পর্ক 72 গুণিতক 1000 বাই হচ্ছে 3600। এর দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কেটে দেবো। তাহলে এখানে 36 আছে, 36 দুগুণে কত হচ্ছে? 72, বলতে 2 গুণিতক 10 মিটার, আর এই যে একক কী আছে? সেকেন্ড হচ্ছে, অর্থাৎ মিটার পার সেকেন্ড সমান 10 দুগুণে 20, 20 মিটার পার সেকেন্ড।
বুঝেছে 20 মিটার পার সেকেন্ড। চলো দেখি তারপরে প্রশ্নতে কী আছে দেখি আমরা। এটা তোমাদের অপশান নাম্বার কোনটা হবে সঠিক উত্তর? ট্রেনের গতিবেগে দেখতে পাচ্ছি অপশান নাম্বার 20 হচ্ছে সঠিক উত্তর এটা। তারপর প্রশ্ন কি আচ্ছা 6টা দেখো যে 55 এর আসন্ন মান কত হবে? তাহলে 55 এর যদি আসন্ন মান করি কত হবে? তাহলে 55 এর আসন্ন মান কিন্তু কত হচ্ছে আমরা যদি দেখি, যদি গণিতটা করি, দেখো 55 সংখ্যাটা বলা হচ্ছে, এর আসন্ন মান এখানে বলা হচ্ছে 0 হবে না 1 হবে, 5 হবে না 50 হবে। তাহলে 0 এর আসন্ন মান কত হবে? 0 এর আসন্ন মান অ্যাকচুয়ালি কত হবে? 50 হবে। কেমন? কেন বলো তো? আমরা জানি যে এখানে অপশানগুলো দিয়েছে কি বলেছে? 0 দিয়েছে আর 1 দিয়েছে আর 5 দিয়েছে আর 50 দিয়েছে। দেখো এক্ষেত্রে আমরা আসন্ন মানটা বের করব 50 কেন হলো এখানে বলো তো? যে এখানে 50 হলো সেই কারণে যে দেখতে পাচ্ছি এখানে 5টা কিন্তু আমরা এই 5টা কিন্তু 0টা হলো কেন? 0টা হলো কেন 5টা? কারণ এটা তোমাদের উত্তর যেহেতু 50 হচ্ছে, কারণ 50 হচ্ছে দেখো 50কে যদি আমরা সরি এই 55কে যদি আমরা আসন্ন মান হিসেবে ধরি, এক্ষেত্রে এর পূর্বে দশাংশ হিসাবে দশকের ঘরের আসন্ন মান করতে হলে একক আর দশক হিসাবে যদি দশকের ঘরে যদি আসন্ন মান করতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তার উত্তর কিন্তু এই 55টা কার কাছাকাছি হবে? 55টা কিন্তু 60-এর কাছাকাছি হবে। 60-এর কাছাকাছি হবে 55 কিন্তু এই 55 অ্যাকচুয়ালি 60-এর কাছাকাছি হওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু যদি এটিকে শতাংশের কাছাকাছি ধরা হয়, শতাংশ বা 100-র কাছাকাছি ধরা হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু 55টা কিন্তু আমাদের এর 55 এর আসন্ন মান কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই 55 এর আসন্ন মান এই 50-এর কাছে ডিস্টেন্স যতটুকু হচ্ছে আর 60-এর কাছে ডিস্টেন্সটা ততটুকু হচ্ছে। এক্ষেত্রে যেহেতু 50 অথবা 60 যে কোনো একটা হবে, সেক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি 0, 2, 5 আর 50 আছে। সুতরাং এক্ষেত্রে তার অপশানটা কোনটা হবে? 50টা হবে সঠিক উত্তর। কি বললাম আমি? 55 এর আসন্ন মান যদি ধরি 50 হতে পারে অথবা 60 হতে পারে। কিন্তু 55 দুটি অঙ্ক, একক আর দশক। সুতরাং আমরা 55 হচ্ছে 50 অথবা 60-এর কাছাকাছি হতে পারে। এখানে অপশান রয়েছে 50, সুতরাং তোমাদের সঠিক উত্তর হবে 50। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে আমরা চলে এলাম 2-এর দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন দেখো, তোমার কাছে 36টি ফল আছে। অপশন নম্বর ডি সঠিক উত্তর। তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত হচ্ছে 1:3। আম ও আপেলের সংখ্যা নির্ণয় করো। চলো আমরা আম ও আপেলের অনুপাত যেহেতু দেওয়া আছে 1:3 আর মোট ফলের সংখ্যা দেওয়া আছে 36টি, এক্ষেত্রে আমরা গণিতটা এভাবে করব যে মোট ফলের সংখ্যা হচ্ছে 36টি আর আম ও আপেলের অনুপাত দেওয়া আছে কত হবে? আম ও আপেলের অনুপাত সমান 1:3। তাহলে অতএব 36টি আমের মধ্যে আমরা জানি যে বা পরিমাণ যদি বের করি, তাহলে আমের আনুপাতিক ভাগার কত হচ্ছে? তোমার 1/1 + 3 ইকুয়ালস টু কত হচ্ছে? 1/4। আবার আপেলের যদি আনুপাতিক ভাগার বের করি, আপেলের আনুপাতিক ভাগার যদি বের করি, এখানে 3 কত হবে? 1 + 3 সমান কত হচ্ছে? 1/4, সরি 3/4 হচ্ছে। তাহলে আমরা আমের আনুপাতিক ভাগার বের করেছি আর আপেলের আনুপাতিক ভাগার বের করেছি। তাহলে আমের আনুপাতিক ভাগার হলো 1/4 আর আপেলের আনুপাতিক ভাগার হলো 3/4। এক্ষেত্রে আমরা লিখব অতএব বলা হচ্ছে 36টি ফলের মধ্যে 36টি ফলের মধ্যে আমের পরিমাণ বা সংখ্যা, আমের সংখ্যা বা পরিমাণ লিখতে পারো, আমি সংখ্যাই লিখলাম, সংখ্যা সমান কত হচ্ছে? আমাদের আমের আনুপাতিক ভাগার ছিল 1/4, তাহলে 1/4 × 36। কেমন? সুতরাং
9 × 36 9 কত হচ্ছে 9 হচ্ছে। আবার বলা হচ্ছে আবার এই 36টি ফলের মধ্যে আপেলের সংখ্যা সমান কত হচ্ছে 3/4 × 36 4 9 36 তোমার 3 × 9 9 3 27 কত হচ্ছে 27। তাহলে আমরা আম কতগুলো পেলাম? আম পেলাম 9টি পেলাম, আর আপেল পেলাম কতগুলো? আপেল পেলাম হচ্ছে 27টি আপেল পেলাম। তাহলে তোমাদের এখানেই সঠিক উত্তর হচ্ছে। তো অতএব আম ও আপেলের সংখ্যা, অতএব আমের সংখ্যা কত হলো? আমের সংখ্যা হলো 9টি, আর আপেলের সংখ্যা কত হলো? আপেলের সংখ্যা কতগুলো হলো তোমার 27টি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন রয়েছে 2 দিকের প্রশ্ন। দেখো যে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়া দিতে হবে? অর্থাৎ এক্ষেত্রে আমাদের পরিসীমা বের করতে হবে। যদি বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমি তার ক্ষেত্রফল দেওয়া আছে, এর থেকে বাহু বের করলে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা ক্ষেত্রফল থেকে বাহু বের করব। তাহলে আমরা ক্ষেত্রফল থেকে বাহু বের করতে হলে তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 225 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে আমরা জানি বর্গাকার ক্ষেত্রে প্রতিটি বাহু কি হয়? সমান হয়। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে করব যে আমরা জানি যে বাহুর বর্গ সমান কি হয়? ক্ষেত্রফল। অতএব বাহুর বর্গ সমান কি? ক্ষেত্রফল দেওয়া আছে 225 বা বাহু সমান বর্গমূল 225। তাহলে 225-এর বর্গমূল কত হয় জানি আমরা? 225-এর বর্গমূল হচ্ছে 15। কত হচ্ছে? 15 হচ্ছে 225-এর বর্গমূল। কেমন? তাহলে আমরা বর্গমূল নিশ্চয়ই জানি। কেমন? তাহলে 225-এর বর্গমূল কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে অতএব বাহু সমান কত হচ্ছে? বাহু সমান হচ্ছে 15 মিটার। অতএব বাহু সমান কত হচ্ছে? 15 মিটার। তাহলে এরপর কি বলা আছে? পরিসীমা জানতে চাইছে। বেড়া দিতে চতুর্দিকে জমিটির চারিদিকে বেড়া দেওয়া মানে কি? এর পরিসীমা বের করতে হবে। অতএব বর্গাকার জমির পরিসীমা সমান 4 গুণিত কত হচ্ছে? 15। কত হচ্ছে? 15 4 60। 15 4 কত হচ্ছে? 60। কেমন? এর উত্তরটা কি হবে? 60 মিটার। তাহলে এবার তোমরা অতএব লিখবে, অতএব জমিটির চারিদিকে বেড়া দিতে 60 মিটার বেড়ার প্রয়োজন হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন দেখো উৎপাদকে বিশ্লেষণ করো দেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো বলেছে a² - a² চলো আমরা এই সংখ্যাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি বলা হয়েছে? তাহলে রয়েছে a² - a² কি করবো? দেখতে পাচ্ছি এই দুটি পদের মধ্যে কমন কি আছে? দেখতে পাচ্ছি একটা a আর একটা y কিন্তু প্রতি পদে কমন পাচ্ছি। তাহলে একটা a একটা y যদি আমরা বের করে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে? একটা a পড়ে থাকবে, এপারে এই পদে একটা a পড়ে থাকবে, এই পারে একটা y পড়ে থাকবে -y।
তাহলে উত্তরটা কী হলো? তাহলে এর উৎপাদক কত হলো না এ ওয়াই ইন্টু এ মাইনাস ওয়াই। কেমন? এটা হচ্ছে তোমাদের উৎপাদক। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন বলা আছে যে 4xy-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে ফোর বলেছে 4xy-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমরা এভাবে ভাবো। আমরা জানি যে 4xy মানে কি হয়? 4xy মানে এটা একটা সূত্র হলো 4xy মানে কি জানি আমরা? 4xy এর মানে হচ্ছে x প্লাস ওয়াই এর বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা বর্গে রূপান্তর করি সেক্ষেত্রে কিন্তু 4xy হবে। কীভাবে হয় দেখি আমরা যদি এটা কিন্তু তোমাদের লিখতে হবে এইটুকু, আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যে 4xy এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটা থেকে 4xy কীভাবে হচ্ছে দেখো। এইটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে 4xy এর দুটি উৎপাদক হলো না কি বলা আছে 4xy-কে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করি, অন্তর মানে বিয়োগ জানি, অন্তরূপে প্রকাশ করলে কী হবে? এক্স প্লাস ওয়াই এর বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তাহলে আমি এবার প্রমাণ করি। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কি জানি আমরা? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস আবার একে যদি আমরা করি এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy আর প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, দেখো ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xy আর মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তুলে দাও, আবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তুলে দাও, কী পড়ে থাকছে? 2xy প্লাস 2xy কত হচ্ছে? তাহলে 4xy। প্রমাণ হয়ে গেছে। তাহলে এবার কি হলো তোমাদের? যদি পরীক্ষায় বলে 4xy-কে যদি আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তোমরা এইটুকু লিখে দেবে যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এইটুকু লিখে দেবে। হয়েছে? চলো আমরা পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে সাইকেলের বেগ ঘন্টায় কত? বেগ মানে গতিবেগ। গতিবেগ ঘন্টায় কত হবে? ঘন্টায় চাইছে আমাদের উত্তরটা। এখানে তুমি সাইকেলের মিনিটকে আমরা কি ঘন্টায় প্রকাশ করব? 40 মিনিটকে 40 মিনিটে 12 কিমি অর্থাৎ ঘন্টায় প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কিন্তু উত্তরটা আমাদের কী হবে? তাড়াতাড়ি আমরা বের করি, চলো। তাহলে আমরা প্রথমে কি করব? কি বলা হয়েছে? তাহলে 40 মিনিটে যাই আমরা এত কিমি পথ, আবার সাইকেলের গতিবেগ আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রতি কিমিতে কী করতে হবে? আমরা মিনিট আছে ঘন্টায় করব, তো গতিবেগ তাহলে বেরিয়ে যাবে। এইবার দেখো তাহলে 40 মিনিট মানে কি জানি, কি ঘন্টা যদি প্রকাশ করি 40 মিনিট মানে কি হবে? 40 মিনিট মানে কি কত হচ্ছে? যে 40 বাই কত হচ্ছে? 40 বাই 60। তাহলে 40কে আমরা 60 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু কত হবে? তাহলে হবে 0 0 করে দাও, 2 একে 2 আর 2 3 এ 6, আচ্ছা 2 2 এ 4, 2 2 এ 4, 2 3 এ 6 কত হচ্ছে? সমান 2/3 ঘন্টা হচ্ছে। 2/3 ঘন্টায় 3 ঘন্টায় যায় কত হবে? কত কিমি পথ? 12 কিমি পথ। 12 কিমি পথ। তাহলে এক্ষেত্রে আমরা করব তাহলে 3 ঘন্টায় যাচ্ছে কত হচ্ছে? সরি 2/3 ঘন্টায় যায় কত হবে? 12 কিমি পথ। এবার দেখো 1 ঘন্টায় যদি যাই কত হবে? 1 ঘন্টায় যেতে হলে তাকে যেতে হবে, সময় লাগবে। তাহলে 12/2/3 2/3 সমান কত হচ্ছে? 12 গুণিতক 3/2 সমান কত হচ্ছে? 2 6 12 কত হচ্ছে? 2 6 12 2 6 12 সমান কত আসবে? 6 গুণিতক 3 কত হচ্ছে? 6 3 এ 18 কত হচ্ছে? 18 কিমি। তাহলে গতিবেগ কত হলো? 18 কিমি পার ঘন্টা। কী লিখবে? 1 ঘন্টা মানে কি প্রতি ঘন্টা, 1 ঘন্টা মানে কি হচ্ছে 1 ঘন্টা যায়, 2/3 ঘন্টায় যায় অর্থাৎ 2/40 মিনিট মানে কি 2/3 ঘন্টা। তা 2/3 ঘন্টায় যায় কত হবে? 12 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় যায় কত হবে? 1 ঘন্টায় যায় কত? 18 কিমি পথ। তাহলে অতএব গতিবেগ কত হলো? গতিবেগ সমান কত হলো? 18 কিমি পার ঘন্টা। শুধু তোমাদের উত্তরটা শুধু লিখবে 18 কিমি, শুধু 18 কিমি লিখবে, বুঝেছে? তাহলে এখানে বেগ কত বলবে? 18 কিমি, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা।
পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে তুমি সাইকেলে এটা হয়ে গেছে। ছয়তে দেখো যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে? তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি যদি হচ্ছে তার বাহুর সংখ্যা বের করতে হলে আমরা সবসময় 360 ডিগ্রিকে 60 ডিগ্রিকে আমরা এই ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে যদি ভাগ করি, ভাগফল কিন্তু তার বাহুর সংখ্যা বেরোবে। তাহলে কত হবে? 636 কত হবে? 6টি হবে। কীভাবে হয়েছিল যে যেহেতু একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, অতএব তার বাহুর সংখ্যা সমান কত হচ্ছে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি সমান 0 0 কেটে দাও 6 6 36 6 সমান 6টি, কত হচ্ছে 6টি হবে। তাহলে অতএব বাহুর সংখ্যা হবে কি? অতএব বাহুর সংখ্যা কত হলো? বাহুর সংখ্যা সমান 6টি। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে যে বর্গক্ষেত্র রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে যদি একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য যদি লিখি তাহলে সেক্ষেত্রে চলো আমরা টেবিল করে দেখি। তবে বর্গক্ষেত্র ও রম্বসের ক্ষেত্রে প্রথমে যদি আমরা সাদৃশ্য খুঁজি, দেখো সাদৃশ্য, তাহলে এই ক্ষেত্রে সাদৃশ্য যদি হয় 1 নম্বর দাও, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। সাদৃশ্য থেকে ক্ষেত্রে কী করব? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান। আর রম্বসের ক্ষেত্রে সাদৃশ্য একই, সকল বাহুর দৈর্ঘ্য সমান। কেমন? এবার যদি আরও যদি দেখি তাহলে এক্ষেত্রে কি দেখব? আরও কিছু সাদৃশ্য কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু এটা সাদৃশ্য একটা পেলাম। তাহলে বৈসাদৃশ্য দেখি। বৈসাদৃশ্য যদি হয় তাহলে কি করবে? তাহলে এর বর্গক্ষেত্রের কর্ণগুলো কি হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান হয়। তাহলে 1 নম্বর বৈসাদৃশ্য হচ্ছে বর্গক্ষেত্রের দুটি কর্ণ পরস্পর সমান। আর এর 1 নম্বর হচ্ছে রম্বসের, কিন্তু এর হচ্ছে কর্ণগুলো অসমান। কিছে? তাহলে কর্ণগুলো কি হচ্ছে? তাহলে কর্ণদ্বয়ের কি লিখবে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। তাহলে এখানে আমরা একটি করে সাদৃশ্য পেয়েছে আর একটি করে বৈসাদৃশ্য পেয়েছে। এইটুকু লিখে দেবে। প্রথমে কি বললাম? সাদৃশ্য হচ্ছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু রম্বসের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হয়? সমান হয়। আর বৈসাদৃশ্য কী পেলাম আমরা? বৈসাদৃশ্য হচ্ছে যে বর্গক্ষেত্রের দুটি কর্ণ কিন্তু পরস্পর কী হয়? সমান হয়। আর কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের কি বলবে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর হয় অসমান। বুঝেছ? এর আরও পার্থক্য আছে, আমার তোমাদের এই দুটো চেয়েছে যেহেতু এই দুটো আমি উল্লেখ করলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। যে পরের প্রশ্ন বলা হচ্ছে, পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে পি কিউ আর এর সামান্তরিকের পি কোণ 120 ডিগ্রি হলে কিউ ও আর এর মান কত হবে? দেখি। তাহলে চলো আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। তার সামান্তরিকের একটি কোণ কি বলবো? সামান্তরিকের একটি কোণ বলা হচ্ছে 120 ডিগ্রি। আমরা যদি এইরকম একটা যদি সামান্তরিক অঙ্কন করি সেক্ষেত্রে দেখো সামান্তরিকে জানি পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়? সমান হবে। তাহলে এখানে পি কোণ বলা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কীভাবে আমরা লিখতে পারি? তাহলে পি কিউ
আর এস। এখানে বলা আছে পি, এখানে পি কোণের মানটা অলরেডি দেওয়া আছে। দেখতে পাচ্ছি এই দুটি কোণ পরস্পর কী হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে, আর স্থূলকোণ হচ্ছে, আর এই দুটি কোণ পরস্পর কী হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে। তাহলে এই দুটি স্থূলকোণ মানে কি, তাহলে আমরা একটা পি কোণ পেয়েছি 120 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কত হবে, 120 ডিগ্রি হবে। অর্থাৎ আর কোণ কত হচ্ছে, আর কোণ 120 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কিউ ও কিউ কোণের মান কত হবে, কিউ কোণের মান হবে, আর কিউ কোণ আর এস কোণের মান কী হবে, তাহলে কিউ কোণের মান দেখো, আমরা এই দুটি কোণের যোগফল করে 360 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা মানটা পেতে পারি। যে আমরা জানি চতুর্ভুজ বা সামান্তরিকের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। কেমন, আমরা ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে তার চারটি কোণের সমষ্টি সর্বদা কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে অতএব সামান্তরিকের পি কোণ ইকুয়ালস টু আর কোণ কত পেলাম, পি কোণ ইকুয়ালস টু এই দুটি কোণ পরস্পর সমান হয়। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দেখি পরস্পর সমান হয়। সুতরাং এই কোণের মান 120 ডিগ্রি হলে এই কোণের মান 120 ডিগ্রি হবে। সুতরাং দুটি কোণের মান কিন্তু 120 ডিগ্রি করে হয়েছে। আবার অতএব কিউ কোণ আর এস কোণের মান কত হবে, অতএব কিউ কোণ প্লাস এস কোণ ইকুয়ালস টু কত হবে, আমরা জানি 360 ডিগ্রি থেকে আমরা এই দুটি কোণ যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কত হবে, অর্থাৎ 120 ডিগ্রি কোণ যদি বাদ দিই, তাহলে কত হবে, সেক্ষেত্রে মানটা আমরা বের করতে পারবো। বা কিউ কোণ প্লাস এস কোণ, দেখো কিউ কোণ প্লাস এস কোণ সমান কত হচ্ছে, সমান 360 থেকে যদি আমরা 120 বাদ দিই কত হচ্ছে 40, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 240 ডিগ্রি। তাহলে কিউ কোণ এস কোণ আমরা যদি একটা কোণে রূপান্তরিত করি, তাহলে কিউ কোণ প্লাস কিউ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 240 ডিগ্রি। কেন না, কিউ কোণ আর কি হচ্ছে, কিউ কোণ প্লাস এই কিউ কোণ ইকুয়ালস টু এস কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। সুতরাং আমরা কি করতে পারি, যে এস কোণটাকে আমরা এই কিউ কোণ করে নিয়েছি, বা তাহলে দুটো কিউব আছে, 2 কিউ কোণ ইকুয়ালস টু কত হবে 240 ডিগ্রি। বা কিউ কোণ কত হবে, কিউ কোণ সমান কত হচ্ছে, কিউ কোণটা লেখার আগে দেখো একটু আমরা ছেড়ে গেছি, এখানে একটা লাইন ছেড়ে গেছে, কিন্তু এখানে যে 360 ডিগ্রি লিখেছি না, এখানে পি কোণ কিউ কোণ আর কোণ কিন্তু দুটোর কিন্তু যোগফল 120 ডিগ্রি হচ্ছে না। তাহলে অতএব আমরা কী করতে পারি, যে পি কোণ প্লাস আর কোণ এই দুটি কোণ সমান হচ্ছে, সুতরাং দুটি কোণের যোগফল কিন্তু কত হবে 120, অর্থাৎ 240 ডিগ্রি হবে। কত হবে 240 ডিগ্রি। পি কোণ প্লাস আর কোণের মান কত হবে 240 ডিগ্রি। এবার আমরা এখানে 240 ডিগ্রি করে লিখতে পারি, 240। তাহলে 360 থেকে যদি আমরা 240 বাদ দিই কত হচ্ছে, এখানে 20 ডিগ্রি হবে, 20 ডিগ্রি অর্থাৎ 20, আর এখানে হচ্ছে 3 থেকে 2 বদলে 1 হচ্ছে, অর্থাৎ 120 ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে, বুঝেছে, 120 ডিগ্রি হবে। তাহলে 120 ডিগ্রি আমরা যদি বাদ দিই, তাহলে 120 ডিগ্রিও যদি আমরা বাদ দিই, 120 ডিগ্রি থেকে যদি 2 কিউ কোণ হচ্ছে, 2 কিউ কোণ হচ্ছে, সুতরাং আমরা কী করবো, এই 2টা কিন্তু এদিকে নিয়ে চলে আসবো, ভাগ হবে 120 ডিগ্রির সঙ্গে যদি আমরা 2 ভাগ করি, সেক্ষেত্রে হবে, অতএব কিউ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 2, 6, 12, 60 ডিগ্রি হচ্ছে, বুঝেছে। তাহলে কিউ কোণ সমান কত হচ্ছে 60 ডিগ্রি। আর কিউ কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কিউ কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কত হবে, কিউ কোণ 60 ডিগ্রি হলে এই কোণও 60 ডিগ্রি হবে। এই দুটি কোণ কিন্তু পরস্পর সূক্ষ্মকোণ হয়ে গেছে। তাহলে আমাদের কি প্রশ্ন করা হয়েছিল, আমাদের প্রশ্ন করা হয়েছিল যে কিউ কোণ সমান কত হলো 60 ডিগ্রি হয়েছে, আর কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, কিউ কোণ 60 ডিগ্রি আর কোণ কত হচ্ছে 120 ডিগ্রি।
120 ডিগ্রি। তাহলে আমরা দুটি কোণের মান পেয়ে গেছে, বোঝা গেছে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তো কেননা এই দুটি কোণের যোগফল আমরা যদি চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হলে, এই দুটি কোণ 240 ডিগ্রি হলে, তাহলে আমরা 360 থেকে যদি আমরা বাদ দিই, 360 থেকে 240 ডিগ্রি বাদ দিই, তাহলে কী কোণ পড়ে থাকছে? এই কিউ কোণ আর এস কোণের সমষ্টি পড়ে থাকছে। তাহলে কিউ কোণ আর এস কোণের সমষ্টি কী হবে? আমার এই দুটি কোণের যোগফল হবে, অর্থাৎ 240 ডিগ্রি হবে। 240 ডিগ্রি অর্থাৎ 360 থেকে যদি 240 বাদ দিই, সেক্ষেত্রে কিন্তু 120 ডিগ্রি থাকছে। তাহলে 120 ডিগ্রি মানে কি? এই দুটি কোণের সমষ্টি, হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ তো পরস্পর সমান হয় জানি, সুতরাং আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে। এই গণিতটা অ্যাকচুয়ালি মুখে করতে হয়, আমি একটু গণিত করে দিলাম, বুঝেছে। তোমাদের যেহেতু গণিত করতে হবে, 2 নম্বরের প্রশ্ন যদি পড়ে, তাহলে তোমাদের এরকম গণিত করে তোমাদের দেখাতে হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 থেকে চলে এলাম আমরা, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। দেখো এখানে 64a² প্লাস 16a+1 যখন a = 1, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে আমরা এর মান বলা আছে, এর মান বলছে 1। প্রথমে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তারপরে এর মানটা বসিয়ে আমাদের মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। তাহলে প্রথমে কি লিখবে তোমরা? যে প্রথমে লিখবে হবে, এখানে বলা হচ্ছে সমীকরণটা বলা হচ্ছে যে 64 প্লাস 16a+1, এখানে মান দেওয়া আছে e = 1 দেওয়া আছে। সুতরাং একে আমরা যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, আমরা 64, তাহলে 8a এর হোল স্কোয়ার প্লাস 2 × 8a × 1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত হলো? তাহলে 8 × 2 = 16 প্রমাণ হয়ে গেছে, 16a হচ্ছে। সুতরাং 8a + 1 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা এ এর মানটা বসাবো। তাহলে এর মান 1 বলা আছে, 8 × 1 + 1 এর হোল স্কোয়ার সমান 8 একে 8 + 1 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 8 একে 8, সরি 8 আর একে কত হবে? 9, 9 এর হোল স্কোয়ার কত? 9 81 হবে উত্তর। কত হচ্ছে তোমাদের উত্তরটা কত হবে? 81। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি আমরা কি? পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে কত হয়েছে? তাহলে কত হবে? 8a। পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে কত হচ্ছে? 8a + 1 এর বর্গ হচ্ছে, আর তারপরে হচ্ছে এ পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে তার উত্তর কত হচ্ছে? 81 হচ্ছে। তোমাদের এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে যে 5a + 1/7 = 5 হলে, তাহলে বলা হচ্ছে 25a² + 1/49a² এর মান কত নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা এই সমস্যাটাকে সমাধান করি। এখানে রয়েছে যে মানটা যেহেতু রয়েছে 5a + 1/7a = 5, তাহলে এখানে প্রশ্নটা রয়েছে, সমস্যাটা বলেছে যে 25a + 1/49a²। তাহলে এটাকে সমাধান করতে হবে এর মান থেকে। তাহলে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম আমরা। তাহলে এক্ষেত্রে আমরা করব যে সমান, এখানে প্লাস এ মান আছে, যেহেতু এখানে প্লাস এ উল্লেখ করতে হবে। তাহলে 5a এর হোল স্কোয়ার মাইনাস 1/7a এর হোল স্কোয়ার। তাহলে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা যদি a² - b² যদি করতে পারি, তাহলে a + b হচ্ছে, সরি এখানে প্লাস আছে, দেখো প্লাস আছে। তাহলে আমরা এইভাবে করব, দেখো 5a + 1/7a এর হোল স্কোয়ার মাইনাস 2 × 5a × 1/7a, বুঝেছে? এবার কিন্তু আমরা গণিতটা এইভাবে করছি। চলো, তো এই টোটাল মানটা অলরেডি দেওয়া রয়েছে, 5 রয়েছে, এখানে টোটাল মানটা রয়েছে 5 রয়েছে। এর মানটা আমরা 5 বসিয়ে দিলাম। 5 এর হোল স্কোয়ার মাইনাস এ কেটে দাও, কত হচ্ছে? 5 × 2 = 10, কত 10 বাই কত হচ্ছে? 7 সমান 5 × 5 কত হচ্ছে? 25 মাইনাস 10/7, আচ্ছা সমান কত হবে? এর অ্যান্সারটা হচ্ছে, দেখো 25 সাথে কত হবে? 25 × 200 হচ্ছে, আর 25 সাথে 175, 25 সাথে 175, তাহলে 175 - 10 বাই কত হচ্ছে? 7। সুতরাং
ইকুয়ালস টু দাও 175 থেকে 10 বাদ কত হচ্ছে 165 হচ্ছে, তাহলে 165/7। তাহলে 165কে যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, তাহলে 7 দুগুণে 14 কত হচ্ছে, আর কত হচ্ছে 2 নামলো 5, 7 4 কত হচ্ছে 7 3 21, 7 3 21, 7 4 28, 7 3 21 হচ্ছে, 4 নামলো কত হচ্ছে 23/4/7 কত হলো 23 কত হলো 23/4 কত হচ্ছে 7। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি বলা হচ্ছে। তাহলে পরের প্রশ্ন বলা আছে, দেখো দুটো প্রশ্ন করা হয়ে গেল, সূত্রের সাহায্যে গুণ করো। এখানে যদি বলা আছে a²+a+1 ইন্টু a²-a+1 আর a4-a²+1, তাহলে এটাকে আমরা কি করব, পূর্ণবর্গরে প্রকাশ করব। তাহলে পূর্ণবর্গরে প্রকাশ করতে হলে আমরা প্রথমে কি করব, এই প্রশ্নটা নমুনা প্রশ্নপত্রে আমি করে দিয়েছিলাম। দেখো a²+a+1 ইন্টু a²-a+1 ইন্টু a²⁴ a²+1। তাহলে প্রথমে কিন্তু কী করবো, আমরা প্লাস এটাকে প্রথমে এখানে প্লাস 1টাকে আমরা প্রথমে নিয়ে আসবো, a²+1 করবো, আবার এটাকে ছেলে দেবো নিচে, আবার a²+1 মাইনাস এটা করবো। তাহলে এখানে দুটো করে পদ কিন্তু সমান হয়ে গেছে, বিপরীত সাইনযুক্ত, অর্থাৎ আমরা বর্গে রূপান্তর করবো a² - b² সূত্র। তাহলে a²+1 এর হোল স্কয়ার মাইনাস a² হলো a² হলো, এটা কিন্তু বর্গে রূপান্তর হয়ে গেল। তাহলে আর শেষের মানটা আমরা বসিয়ে দিলাম যথারীতিভাবে। দেখো a² 2 a² + 1 মাইনাস a4 ইন্টু a² মাইনাস a²+1। তাহলে এইভাবে আমরা পেলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা বাদ দেবো 2 + 2 a² আর মাইনাস a² বাদ দিলে কত হচ্ছে a² হচ্ছে। তাহলে a⁴ প্লাস a²+1 হচ্ছে। তো a⁴ মাইনাস এটা কিন্তু সমদ্বির সংখ্যা হচ্ছে। এই ক্ষেত্রে যদি আবার আগের মতো যদি করি আমরা কমন নিই, তাহলে +1টা প্রথমে নিয়ে আসবো, +1টা নিয়ে এলে a4+1 প্লাস a² আর এটা হচ্ছে a4+1 মাইনাস a² হচ্ছে। এটা কিন্তু দুটো সমান সমদ্বির রাশি হয়ে গেছে, অর্থাৎ a² - b² সূত্র নিয়ে হচ্ছে। তাহলে a4+1 এর বর্গ মাইনাস a² এর হোল স্কয়ার হচ্ছে। তাহলে a² - b² সূত্র, অর্থাৎ আমরা কি পেলাম, তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি a² a+b হোল স্কয়ার সূত্রে যদি ভেঙে ফেলি, তাহলে a4 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a4+1, তারপরে হচ্ছে এক্ষেত্রে কিন্তু আর মাইনাস a4 হচ্ছে। এবার দেখো আমরা এক্ষেত্রে বাদ দেবো, তাহলে কথা হচ্ছে 2a4 হচ্ছে প্লাস 1 হচ্ছে মাইনাস a4। তাহলে এখানে 2a4 থেকে মাইনাস a4 বাদ দিলে কত হচ্ছে a4 হচ্ছে। সুতরাং এখানে কি পেলাম আমরা a4 = অর্থাৎ a⁸ প্লাস a4+1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে পরের প্রশ্ন রয়েছে এখানে সূত্রের সাহায্যে গুণটা হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, উৎপাদক বিশ্লেষণ করে যে কোনো দুটি, তাহলে xy + 2x + y + 2 আর একটা বলা আছে, এই তিনটে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের। তাহলে আমরা একটা একটা করে উৎপাদক বিশ্লেষণ করি। প্রথম উৎপাদকটা দেখো, একের দাগে 4-এর 1-এর উৎপাদক দেখো, 4-এর 1-এর উৎপাদক রয়েছে। দেখো কি বলা হচ্ছে যে xy + 2x + y + 2, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখতে পাচ্ছি প্রথমে আমরা এইরকম যদি প্রশ্ন পড়ে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে দুটো করে সংখ্যার নিচে যদি দাগ দিয়ে যদি কমন মান পাই, সেক্ষেত্রে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হবে। দেখতে পাচ্ছি xy + 2x এর মধ্যে যদি আমরা দুটো করে পদের যদি দাগ দিই, এক্ষেত্রে একটা কমন মান পেতে পারি। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি xy আর 2x এর মধ্যে কমন পাচ্ছে, x কমন পাচ্ছে। x কমন হলে কী পড়ে থাকছে, এখানে y পড়ে থাকছে, +2 পড়ে থাকছে, বুঝছে? এখানে প্লাস আছে। আমাদের দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো কমন মান নেই। কমন মান নেই মানে কি, আমরা 1 কমন পেতে পারি। তাহলে 1 কমন পেলে কী হবে, y + 2 পড়ে থাকছে। এখানে কিন্তু দুটো করে দেখো, এই দুটি পদ কিন্তু সমধর্মী হয়ে গেছে। সমধর্মী পদটা কী হবে, একটা লিখবো y + 2 লিখতে পারি, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে x+1, হচ্ছে x+1। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। প্রথমে x+1 লিখতে পারো, আর x+y পরে হবে। কেমন? এটাও হতে পারে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন হচ্ছে 2ab - a² - b² + c², এটা আমরা করি। তাহলে লেখা রয়েছে তোমাদের 2 নম্বর উৎপাদকটা হচ্ছে 2ab - a² - b² + c² সমান দাও। দেখো এখানে কি মানটা আমরা কমন পাচ্ছি কি কিছু? দেখো আমরা এভাবে করবো গণিতটা। এক্ষেত্রে লক্ষ্য রাখবে
2ab আছে না, এখানে কোন দুটো বর্গ হতে পারে? এর বর্গ আর 2 এর বর্গ হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি এই পজিটিভ রাশিটা হচ্ছে সি স্কোয়ার হচ্ছে, এটা তোমরা প্রথমে নিয়ে আসো, সি স্কোয়ার প্রথমে নিয়ে আসো, নিয়ে এসে তারপরে তোমরা সাজিয়ে ফেলো। তাহলে মাইনাস এ স্কোয়ার, তারপরে প্লাস 2ab, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমরা যদি এইভাবে ব্র্যাকেট দাও, সি স্কোয়ার মাইনাস যদি কমন নাও কী হবে? তাহলে এ স্কোয়ার ভিতরে ব্র্যাকেটের ভিতরে রাশিগুলো সাইনগুলোকে চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে 2ab, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। আচ্ছা, বা ইকুয়ালস টু দাও, এখানে আমরা বর্গ রূপান্তর করবো, তাহলে সি স্কোয়ার মাইনাস হচ্ছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাই দেখো এবার আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম। এক্ষেত্রে আমরা লিখব কি? সি প্লাস এ মাইনাস বি একটা পাবো, আর এটা হবে সি মাইনাস এ মাইনাস বি, অপরটা হবে। তাহলে এবার আমরা কী করবো? তাহলে সি প্লাস এ মাইনাস বি পাবো একটা, কেমন? আর এটা পাবো সি মাইনাস এ প্লাস বি, কেন মাইনাস মাইনাসে কী হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে তোমাদের সঠিক উত্তর কিন্তু এটাই হবে যে সি প্লাস এ মাইনাস বি হবে, আর সি মাইনাস এ প্লাস বি হবে, বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন কী ছিল? এই পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা ছিল যে 3 নম্বর উৎপাদক ছিল যে, দেখো 3 নম্বর উৎপাদক হচ্ছে তোমাদের a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, একে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব। চলো আমরা গণিতটা করছি। প্রথমে আমরা এগুলোকে কি করব? এ এর বর্গ করে হোল স্কোয়ার করে নেব, প্লাস তাহলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর বর্গের হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে যদি এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, সেক্ষেত্রে আমরা 2 একটা পাবো। সূত্র অনুযায়ী আমরা যদি এখানে লিখি হবে, তাহলে আমরা কী করবো? দেখো এ এর হোল স্কোয়ারের বর্গ প্লাস এ এর বর্গের হোল স্কোয়ার, তাহলে প্লাস বি এর বর্গের হোল স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার যদি হয়, এক্ষেত্রে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে কী হচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি? এটা একটা সূত্র টোটালটা হলো, তাহলে সমান কী হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইভাবে আমরা পেলাম কি অঙ্কটা? তাহলে অঙ্কটা পেলাম। এরপর আমরা কি লিখবো? এরপর করবো, তাহলে প্রশ্নটা ছিল কি? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ছিল মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ছিল। তাহলে এরপর আমরা করব, দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা যদি কমন নিই তাহলে কি হতো? তাহলে এ বি হতো, তাই না? এ বি হতো, দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে নাও। তাহলে কি হচ্ছে? এটা যদি আরেকটা যদি লাইন করো সেক্ষেত্রে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ বি এর হোল স্কোয়ার, এভাবে করতে পারো। সুতরাং কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হলো, আর হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন? এটা তোমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারো, এখানে ব্র্যাকেটটা রয়েছে যেহেতু ব্র্যাকেটটা তুলে দাও, অসুবিধা নাই। তো ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, তাহলে দ্বিতীয় বন্ধনী যদি এখানে দিই একটা, দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি আমরা গণিতটা করি, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা ব্র্যাকেট যদি তুলে দাও কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হচ্ছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে, বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখো কত দাগে উৎপাদক বিশ্লেষণ 3টে হয়ে গেছে। এবার দেখো 5 দাগের সমাধান করো যে কোনো দুটি। যে সমাধান করতে বলা হচ্ছে 3 + 2x = 1 - x, এখানে x এর মানটা বের করতে হবে। আর x/a এখানে তিনটি কিন্তু আচ্ছা 3টি কিন্তু সমাধান রয়েছে। 3টি সমাধানকে সমস্যার সমাধানটা আমরা একটা একটা করে করছি। তাহলে 1 দাগের প্রশ্ন রয়েছে, দেখো বলছে 3 + 2x = 1 - x সমান বা বা এক্স চলগুলো আমরা প্রথমে লিখবো। তাহলে 2x পরে ফেলে রাখো বাম পক্ষে, আর -xটা এদিকে গেলে +x হয়ে যাবে। 1 ছিল, 3টা যদি আমরা এদিকে নিয়ে চলে গেলে কী হবে? এখানে -3 হয়ে যাবে, ঠিক আছে? বা তাহলে এরপর হবে দেখো, তাহলে 2x আর x গুণ করলে কত হচ্ছে? 3x হচ্ছে। 3x = তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? -2 হচ্ছে। কত হচ্ছে? -2।
বা এক্স ফেলে রাখো, আর 3 এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -2/3, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে -2/3। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা বলা আছে 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের যে x/a প্লাস বি ইকুয়ালস টু x/b প্লাস এ, বুঝেছে? এরপর দেখো বা, তাহলে আমরা কি করব, এক্স চল বা এক্স চলগুলো আর বি চলগুলো আর এ বিগুলো আলাদা করব। এখানে কিন্তু মানটা কিন্তু এক্স চলের মানটা কিন্তু এ বিতে প্রকাশ পাবে। কি বললাম, এক্স চলের মানগুলো কিন্তু এ বিতে প্রকাশ পাবে, বুঝেছে? তাহলে সবসময় মনে রাখবে এক্সের মানেরটা বের করতে হলে এ বিটাকে তোমরা আলাদা করবে, কেমন? তাহলে আমরা যদি এক্সের চলগুলো এক দিক দিক করি তাহলে কী হবে, তাহলে x/a আর মাইনাস x/b ইকুয়ালস টু এ প্লাস বিটা দিকে আনো -b করে দাও, তাহলে বা, তাহলে কত হচ্ছে, আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে এ বি যদি লসাও করি তাহলে এ বি হচ্ছে, আর এদিকে হবে বি এক্স হবে মাইনাস এ এক্স হবে, বুঝেছে? ইকুয়ালস টু এ মাইনাস বি হবে। বা আমরা এ বিটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কী হবে, তাহলে এ বি এর সঙ্গে যদি গুণ করি কী হবে, তাহলে বি এক্স পড়ে থাকবে, বি এক্স মাইনাস এ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে এ মাইনাস বি আর ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি, বুঝেছে? তাহলে বা কত হচ্ছে এক্স কমন নাও, এক্স কমন নিলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে বি, তাহলে বি মাইনাস এ হবে, তাহলে বি মাইনাস এ বলে এখানে দেখো ইকুয়ালস টু কী ছিল, তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি ছিল। এক্ষেত্রে কী করবে বা, সরি, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো এক্সটা এখানে কমন নাও, নিলে কী হবে, এক্সটা ফেলে রাখো, এটা কিন্তু গুণ ছিল, এটা কিন্তু ভাগ করো, তাহলে এ বি ইন্টু তাহলে এ মাইনাস বি, বুঝেছে? তাহলে নিচে কী হবে বি মাইনাস এ হয়েছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এটা কিন্তু সমান হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে আমরা যদি সাইন যদি কমন নিই তাহলে উল্টে দিই, যদি দেখি আমরা দেখো আমরা মাইনাস যদি আমরা উল্টে দিই, মাইনাস বিটা যদি সামনে নিয়ে আসি সেক্ষেত্রে কী হবে, তাহলে এ বি ইন্টু, তাহলে এর মাইনাসটা আমি উপরটা কমন নেব, অর্থাৎ মাইনাস বিটা যদি সামনে আনি তাহলে এপারটা কী হয়ে যাবে, এপারে কিন্তু মাইনাস এ হয়ে যাবে। ব্যাকেট দিয়ে দাও, ব্যাকেট যদি তুলে দাও কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং নিচে কী থাকলো বি মাইনাস এ থাকলো, তাহলে বি মাইনাস এটা কেটে দিলাম, এই মাইনাসটা পড়ে থাকলো সমান, অতএব এক্স ইকুয়ালস টু কী হবে মাইনাস এ বি হলো, বুঝেছে? এই মাইনাসটা এ বির আগে বসে যাবে, তাহলে মাইনাস এ বি হলো, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি, কী আছে পরের প্রশ্ন রয়েছে, দেখিয়ে x/2 মাইনাস 2/5 ইকুয়ালস টু x/3 মাইনাস 1/4। চলো আমরা এই সমস্যাটা সমাধান করি। তাহলে প্রথমে রয়েছে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, তাহলে 3 নম্বর প্রশ্ন রয়েছে x/2 মাইনাস 2/5 ইকুয়ালস টু x/3 মাইনাস 1/4। তাহলে এদিকে যদি আমরা করি এক্স চলগুলো যদি আমরা বাম দিকে ক্রমশই নিয়ে আসি, x/2 আর এখানে প্লাস x/3 ছিল, মাইনাস x/3 ইকুয়ালস টু, এখানে দেখো আর মাইনাস 2/5 যদি এদিকে আসে প্লাস 2/5 হয়ে যাবে, আর মাইনাস 1/4 করে দাও, বুঝছো? চলো বা এবার আমরা কী করবো, এবার আমরা সাধারণ ভগ্নাংশ করবো, বেশ, তাহলে 3 দুগুণে 6, আচ্ছা 3x মাইনাস 2x ইকুয়ালস টু 5 4 20 হচ্ছে, এদিকে কত হচ্ছে 4 4 দুগুণে 8 হচ্ছে, মাইনাস 5 একে 5 হচ্ছে, বা তাহলে x/6 3x থেকে 2x বদলে x হচ্ছে ইকুয়ালস টু কত, 8 থেকে 5 কত 3 হচ্ছে, আর 20 হচ্ছে। এবার আমরা কি করব, বা তাহলে x এর সঙ্গে 20 গুণ করো, তাহলে 20x ইকুয়ালস টু কত হচ্ছে 6 3 18, কত হচ্ছে 6 3 18 হচ্ছে, 6 এর সঙ্গে 3 গুণ করলে 6 3 18 হচ্ছে, বা x ইকুয়ালস টু কত হচ্ছে 18/20 হচ্ছে, 18/20 হচ্ছে। সুতরাং 18/20 হলে তাহলে আমরা 2 9 18 2 10 20 কত হচ্ছে সমান 9 কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 9/10, বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। এবার আমরা সমাধানটা করে ফেলেছি 3টে, এরপর দেখতে পেয়েছি আমরা ভাষার অঙ্কে ঢুকে গেলাম। আমরা দেখো 6 দাগের 1 দাগের প্রশ্নটা দেখো,
12,100 টাকা মধু, মানস, কুন্তল, ইন্দ্র এদের মধ্যে অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। এটা 5 নম্বরের প্রশ্ন রয়েছে অনুপাতের গণিত। এটা তাই অনুপাতের গণিত অত্যন্ত সহজ হয়, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে তোমরা যদি ভালো করে বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে বলা আছে, তাহলে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের অনুপাত কত কী আছে, যে টাকার অনুপাত যে 12,100 টাকা মধু মানস কুন্তল আর ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে লেখো প্রথমে লেখো মধুর আনুপাতিক ভাগহার সমান 2 যতগুলো রাশি আছে সবগুলো যোগ করে দাও। তাহলে 2 + 3 + 4 + 2 কত হচ্ছে সমান, তাহলে 2 কত হচ্ছে 4 2 6, 6 3 9 2 11 কত হচ্ছে 11, 2/11 অংশ, 2/11 অংশ। তাহলে প্রাপ্ত টাকার মধ্যে মধুর আনুপাতিক ভাগহার লেখো, প্রাপ্ত টাকার মধ্যে মধুর আনুপাতিক ভাগহার কত হচ্ছে, প্রাপ্ত টাকা দিতে পারো অথবা না দিতে পারো। তাহলে মধুর আনুপাতিক ভাগহার কত বললো সমান, তাহলে 2/11 বলো। এরপর হবে মধুর পর কি আছে মানসের এই প্রাপ্ত টাকার মধ্যে মানসের আনুপাতিক ভাগহার হবে সমান, যদি একটা ক্যালকুলেশন করে ফেলেছি তাহলে কত হবে, 3 নম্বরটা হচ্ছে মানসের, তাহলে কত হচ্ছে 3 কত হচ্ছে 11 হবে, 11 অংশ। তারপরে হচ্ছে কুন্তলের আনুপাতিক ভাগহার আর লিখছি না, কুন্তলটা 3 নম্বর হচ্ছে 4/11 হবে, 11 অংশ। আর শেষে হচ্ছে ইন্দ্রের আনুপাতিক ভাগহার কত হবে, ইন্দ্রের আনুপাতিক ভাগহার সমান কত হচ্ছে, শেষেরটা হচ্ছে ইন্দ্র 2, তাহলে 2/11 অংশ। তাহলে এবার লেখো দেখো প্রাপ্ত কত টাকার মধ্যে বলা আছে, এই 12,100 টাকা লেখো। অতএব 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে, প্রথমে কি আছে মধু পাবে সমান দেখো মধুর আনুপাতিক ভাগহার ছিল 2/11, অর্থাৎ 2/11 গুণিতক হচ্ছে 12,100 টাকা। তোমার দেখো 11 একে 11, 1 11, 11 একে 11 আছে, দুটো শূন্য, 1100 সমান 2 গুণিতক হচ্ছে 1100 সমান 11 দুগুণে 22 00, অর্থাৎ 2,200 টাকা। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে কত টাকা, 2,200 টাকা পাবে। এরপর লেখো ওই 12,100 টাকার মধ্যে পরেরটা হচ্ছে মানস পাবে সমান কত হচ্ছে, যে মানসের আনুপাতিক ভাগের কত ছিল, মানসের ছিল 3/11, 3/11 গুণিত কত হচ্ছে 12,100 টাকা। তাহলে 11 21 কেটে দাও, 11 হচ্ছে দুটো শূন্য, কত হচ্ছে 3 গুণিতক 1100 সমান 11 3 3300 টাকা। বুঝছে? এরপর কি আছে, এরপর হচ্ছে ওই 12,000
100 টাকার মধ্যে কুন্তল পাবে কত টাকা হবে? কুন্তল পাবে হচ্ছে, কুন্তলের আনুপাতিক ভাগার কত ছিল? কুন্তলের আনুপাতিক ভাগার ছিল 4/11 গুণিতক 12,100। তাহলে 11 121 11 বসিয়ে দাও, দুটো শূন্য, সমান 4 গুণিতক হচ্ছে 1100, 11 4 44, 4,400 টাকা। তাহলে অন্তিমে কি ছিল? ইন্দ্র। তাহলে 12,100 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে সমান কত হচ্ছে? ইন্দ্রের আনুপাতিক ভাগার কত ছিল? 2/11 ছিল গুণিতক 12,100 টাকা সমান 11 11 121, দুটো শূন্য, 2 গুণিতক 11 11 বসে দাও। তাহলে 11 দুগুণে 22 হচ্ছে, 11 দুগুণে 22, 2,200 টাকা, 2,200 টাকা। তাহলে এবার আমরা তিনজনের কি কত টাকা পেল? যে মধু পেয়েছে প্রথমে 2,200 টাকা, মানস পেয়েছে 3,300 টাকা, আর কুন্তল পেয়েছে কত? 4,400 টাকা, আর ইন্দ্র পেয়েছে কত হবে? 2,200 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নগুলো আছে 2 দাগের প্রশ্ন। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব, যেহেতু বলা হচ্ছে 25 সেকেন্ডের মধ্যে ট্রেনটি 210 মিটার সেতু অতিক্রম করবে, আর 25 সেকেন্ডে 210 মিটার সেতু অতিক্রম করা মানে কি? সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আর 17 সেকেন্ডের মধ্যে 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করা মানে কি? এক্ষেত্রে 17 সেকেন্ডের মধ্যে সেতুর দৈর্ঘ্য আর বলা হচ্ছে আর ট্রেনটির দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এবার আমরা এইভাবে লিখতে পারি যে অতএব ট্রেনটি 25 সেকেন্ডে যায় সমান 210 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য বোঝা গেছে? এবার দেখো এই 25 সেকেন্ডের মধ্যে কিন্তু যাচ্ছে কি, এই 25 সেকেন্ডের মধ্যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে, আর ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে, ঠিক আছে? একটা সেতু অতিক্রম করবে। তারপরে বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে যে 17 সেকেন্ডের মধ্যে ট্রেনটি 17 সেকেন্ডের মধ্যে সেকেন্ডে যায় কত হবে? 17 সেকেন্ডে যায় 122 মিটার দীর্ঘ একটি সেতু প্লাস নিজের দৈর্ঘ্য। যদি এক্ষেত্রে আমরা বাদ দিই বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কী পাবো আমরা? তাহলে 25 থেকে 17 যদি বাদ দিই কত হচ্ছে? আমরা পাবো 8, 8 7 15, অর্থাৎ 8 সেকেন্ডে বলবে ট্রেনটি ট্রেনটি 8 সেকেন্ডে যায়। তাহলে 210 থেকে 122 যদি বাদ দিই কত হচ্ছে? 10, 2 বাদ দিলে 8, অর্থাৎ এখানে কত হচ্ছে? 10, 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 8, 88 মিটার। আর এখানে যদি নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বাদ দিই কত হচ্ছে? 0 হচ্ছে, অর্থাৎ এই দুটো কিন্তু কেটে যাবে, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা কী বললাম? 8 সেকেন্ডে যায় কত হবে? 88 মিটার পথ। 8 সেকেন্ডে যায় কত হবে? 88 মিটার পথ। তাহলে এবার যদি আমরা 1 সেকেন্ড বলি, যদি ধরি ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত হবে? 88 বাই কত হচ্ছে? 8 মিটার। 8 একে 8, 8 একে 8, বুঝেছে? সমান 11 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত হবে? 11 মিটার পথ। এবার আমরা যদি ধরি, তাহলে উপরের যে কোনো একটা সময় আমরা ধরে নিই 25 সেকেন্ড অথবা 17 সেকেন্ড, যে কোনো একটা যদি সেকেন্ড ধরে নিই, সেক্ষেত্রে কী করবে? তাহলে 17 সেকেন্ডে কত যাবে? 17 সেকেন্ডে যায় কত হবে? সমান 11 গুণিতক কত হচ্ছে? 17 সমান কত হচ্ছে? 11 সঙ্গে যদি 17 সঙ্গে যদি 11 গুণ করি কত হচ্ছে? 187 হয়, আমরা জানি। তাহলে কত হচ্ছে? 17 সেকেন্ডে জায়গায় কত হবে? 17 সেকেন্ডে যায় 187 মিটার পথ। 187 মিটার পথ। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য
সমান কত হচ্ছে, আমরা 187 থেকে এই যে 17 সেকেন্ড ধরেছিলাম না, 17 সেকেন্ডে ধরলে তার সেতুর দৈর্ঘ্য আমাদের ধরতে হবে। তো 17 সেকেন্ড যদি এখানে ধরেছি, 17 সেকেন্ডে ট্রেনটি যায় 187 মিটার পথ, তাহলে 122 মিটার যদি বাদ দিই 187 থেকে, তাহলে নিজের দৈর্ঘ্য পড়ে থাকবে। তাহলে 187 থেকে যদি আমরা এই 122 বাদ দিই, তাহলে কত হচ্ছে, সমান হচ্ছে 65 মিটার। কত মিটার? 65 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম আমরা? 65 মিটার পেলাম। তো অতএব লেখো, অতএব ট্রেনটি যেহেতু 1 সেকেন্ডে যায় সমান 11 মিটার পথ, তাহলে 1 ঘন্টা আমরা গতিবেগ বের করবো। তাহলে আমরা গতিবেগ বের করবো কিমি পার ঘন্টাতে বের করবো। এক্ষেত্রে কিমি পার ঘন্টাতে বের করতে হলে আমরা জানি কি, ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত হবে, 1100 মিটার, 11 মিটার। তাহলে এক্ষেত্রে 1 ঘন্টা মানে কি জানি 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় কত হবে, যায় সমান কত হবে, 1100 গুণিতক কত হচ্ছে 3600, 11 গুণিতক 3600। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এটা কিন্তু কিমিতে প্রকাশ পেল, আর কিমিতে প্রকাশ করলে এটা কিন্তু মিটার বেরোলো। তাহলে এই মিটার থেকে যদি আমরা কিমিতে নিয়ে আসি আর ঘন্টায় করে নিই আমরা যদি এটা, তাহলে এখানে 1 ঘন্টা আমাদের লিখতে হবে, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে সমান কী করবো, আর মিটারকে যদি আমরা কিলোমিটার প্রকাশ করি, এখানে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 11 গুণিতক 3600 বাই কত হচ্ছে 1000। এগুলো মিটার থেকে কী হয়ে গেল, কিমি হয়ে গেল। কী হলো, কিমি হয়ে গেল, বুঝেছে? তাহলে এবার আমরা কী করবো, এ দুটো শূন্য কাটি, তাহলে 36 দুগুণে কত হচ্ছে 396 হয় জানি আমরা, 396 বাই 10 কিমি সমান 39.6 কিমি। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ সমান 39.6 কিমি পার ঘন্টা, বুঝছে? 39.6 কিমি পার ঘন্টা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, ABCD আয়তক্ষেত্রাকার জমির ভিতরে ছবির মতো 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে দেখো, এই ছবিটা ভালো করে লক্ষ্য রাখো। এখানে যদি আমি ছবির ক্ষেত্রফলকে রাস্তার ক্ষেত্রফল বের করি, সেক্ষেত্রে আমি যদি খাতায় যদি অঙ্কন করি, ক্ষেত্রে গণিতটা এভাবে হবে। দেখো খাতায় যদি আমরা এই আয়তক্ষেত্রাকার ছবি যদি আমরা একটা অঙ্কন করি, বলা হচ্ছে AB আর CD রাস্তাটা ঠিক এইরকম আছে, এই বরাবর 4 মিটার, চতুর্দিকে কিন্তু 4 মিটার চওড়া রাস্তা আছে। এই দিকে চওড়া রাস্তা 4 মিটার আছে, এইদিকেও 4 মিটার আছে, এইদিকেও 4 মিটার আছে, আর এই দিকেও 4 মিটার আছে, বুঝেছে? তো 4 মিটার চওড়া রাস্তা বলা হচ্ছে, ABর দৈর্ঘ্য বলা হচ্ছে, কত, 54 মিটার, 54 মিটার। আর এদিকেও নিচেরটাও 54 হবে। আর AD বলা হচ্ছে, AD দৈর্ঘ্য বলা হচ্ছে কত হবে, 28 মিটার। তাহলে এদিকে 28 মিটার বলে এদিকেও 28 মিটার হবে, ঠিক আছে? তাহলে 28 মিটার টোটালটা AD দৈর্ঘ্য কত আছে, তাহলে AB বলা হচ্ছে যে AB ইকুয়ালস টু কত হচ্ছে 54 মিটার, 54 মিটার বলা হচ্ছে। আর AD হচ্ছে কত হবে, AD সমান 28 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, বুঝেছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ টোটাল যদি আমরা ক্ষেত্রফল বের করি, অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল সমান কত হচ্ছে, সমান 54 গুণিত কত হচ্ছে 28 সমান 54 সঙ্গে যদি 28 আমরা গুণ করি, এক্ষেত্রে কিন্তু কত হবে, আমরা 1500 কত পাবো, 12 বর্গ মিটার পাবো, বর্গ মিটার। কেমন? তাহলে 54 সঙ্গে যদি আমরা 28 গুণ করি কী হবে, 1512 বর্গ মিটার, বুঝেছে? তাহলে এবার আমরা কি করব,
এবার দেখতে পাচ্ছি টোটাল ক্ষেত্রফল বলা আছে গিয়ে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে 1512 বর্গমিটার। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার হচ্ছে, আর এইটুকুর দৈর্ঘ্য কত হচ্ছে 4 মিটার হচ্ছে। আর দেখতে পাচ্ছি এই টোটালটা যদি আমরা দেখি তাহলে এই টোটালটা হচ্ছে 4 মিটার হচ্ছে। তাহলে আমরা 54 থেকে যদি 4 মিটার বাদ দিই তাহলে কত হচ্ছে, তাহলে এইটুকুর অংশের মান পাবো। এর মান দিয়েছে, এটা কিউ মান দিয়েছে এই বিন্দুটা, আর এই বিন্দুটা দেওয়া হয়েছে আর বিন্দু দেওয়া আছে, আর এটা হচ্ছে এস বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে, এসপি। তাহলে পি কিউ আর এস, তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হলে প্রথমে কী হবে, কী করবে, এই টোটালটা দেখো এখান থেকে এইটুকু কিন্তু 4 মিটার দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু 4 মিটার দৈর্ঘ্য হচ্ছে, আবার এখান থেকে এইটুকু কত 4 মিটার দৈর্ঘ্য হচ্ছে, এখান থেকে এইটুকু 4 মিটার দৈর্ঘ্য বলা আছে। তাই টোটালটা যদি 28 মিটার হয়, 4 4 8 বাদ দাও, এটা 20 মিটার হচ্ছে, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য হবে কত 20 মিটার। তাহলে এইটুকুর দৈর্ঘ্য 20 মিটার হলে এইটুকুর দৈর্ঘ্য 20 মিটার হবে। আর টোটালটা যদি 54 মিটার হয় তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, 54 থেকে যদি আমরা 4 বাদ দিই, 4 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 50 মিটার। তাহলে এইটুকু হবে কত 50 মিটার হবে, আর নিচেটাও 50 মিটার হবে, আর এইটুকু কত হবে 20 মিটার হবে, কেননা 4 4 8 যদি বাদ দিই তাহলে 20 মিটার হচ্ছে। তাহলে তাহলে অতএব লিখবে আবার পি কিউ, এটা ছিল পি কিউ, আবার পি কিউ এর দৈর্ঘ্য কত হবে, পি কিউ এর দৈর্ঘ্য কত হবে, আমরা 54 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হচ্ছে, 54 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে সমান কত হবে 50। 54 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হচ্ছে 50 মিটার, 50 মিটার। এটা হবে দৈর্ঘ্য, এই ক্ষেত্রে কী হবে দৈর্ঘ্য। আর বলা আছে তাহলে পি কিউ পেয়েছে। এবার যদি আমরা ধরি যে পিএস যদি ধরি, পিএস কত হচ্ছে, টোটালটা হচ্ছে 28 ছিল আর দুটো 4 ছিল, অর্থাৎ তাহলে কত হবে 28 বিযুক্ত 4 গুণিতক 2 সমান কত হচ্ছে, সমান 28 বিযুক্ত 4 দুগুণে 8 বাদ কত হচ্ছে 20 মিটার, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা কী হবে প্রস্থ, এটা কী হবে প্রস্থ হচ্ছে। তাহলে পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে কী করবে, অতএব লেখো, অতএব পি কিউ, এক্ষেত্রে মানে কি কোনটা হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে এ বি সি ডি কে ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে অতএব এ বি সি এক্ষেত্রে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল না এ বি সি ডি এর ক্ষেত্রফল, বুঝেছে। আর এক্ষেত্রে হচ্ছে কি পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান কত হচ্ছে, আমরা জানি এর দৈর্ঘ্য পেয়েছি 50 মিটার, প্রস্থ পেয়েছি 20 মিটার, তাহলে কত হবে 50 গুণিতক 20 বর্গমিটার সমান কত হচ্ছে, সমান 5 দুগুণে 10, কত হবে 1000 বর্গমিটার, কত হচ্ছে 1000 বর্গমিটার। তাহলে পি কিউ আর এস এর ক্ষেত্রফল কত পেলাম 1000 বর্গমিটার। এই টোটালটার ক্ষেত্রফল কত ছিল, টোটাল ক্ষেত্রফল ছিল 1512 বর্গমিটার। তাহলে অতএব লেখো, অতএব রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হচ্ছে, তাহলে কত ছিল 1500 কত ছিল 1512 বর্গমিটার মিটার থেকে আমরা কত বাদ দেব 1000 বর্গমিটার বাদ দেব, 1000 বর্গমিটার বাদ দেব, কত হচ্ছে 512 বর্গমিটার। তাহলে তোমাদের উত্তরটা কত হলো, রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে, পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা ভিতরে যে রাস্তা বাদে 4 মিটার চওড়া রাস্তা বাদ দিলে কী হচ্ছে, কত পড়ে থাকছে 512 বর্গমিটার পড়ে থাকছে। তোমাদের এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কত হবে 512 বর্গমিটার, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা পরের প্রশ্নগুলো আছে 4 থেকে প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে জমির দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ হবে। তাহলে ওই জমির ক্ষেত্রফল যদি 578 বর্গমিটার হয়, তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে বলা হচ্ছে। তো দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে বলা আছে। তাহলে ধরি তো এটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করলাম। এক্ষেত্রে বলছে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, যদি প্রস্থ যদি x মিটার ধরি, তা
তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে কত হবে 2x মিটার হবে, দ্বিগুণ বলা হচ্ছে 2x বলা আছে, এক্ষেত্রে 2x মিটার হবে, 2x মিটার হবে। তাহলে অতএব বা ধরি আয়তাকার জমির প্রস্থ সমান x মিটার হলে অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ হবে, দৈর্ঘ্য সমান কত হবে 2x মিটার, বুঝেছে? তাহলে অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত বলা আছে, এক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত, 2x গুণিতক x বর্গ মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে 2x গুণিতক x সমান কত, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কি হলে ক্ষেত্রফল হয় জানি আমরা, ওদের ক্ষেত্রফল কত ছিল 578 বর্গ মিটার, বা 2x মানে 2x স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে 578 বর্গ মিটার, বা এক্স স্কোয়ার সমান কত হবে 2 ভাগ করে দেবে, 578কে 2 দিয়ে ভাগ করবে সমান 2 দুগুণে 4 আর 1কে 17, 2 8 16, 1 18, 2 9 18, হচ্ছে 289, সরি 289, তাহলে বা এক্স স্কোয়ার সমান কত পেলাম আমরা 289 পেলাম, অতএব এক্স ইকুয়ালস টু কত হবে বর্গমূল 289। তো 289 হচ্ছে কার বর্গমূল, তাহলে 17 বর্গমূল হচ্ছে, অতএব বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 17। আমরা 17 যদি গুণ করি কত হচ্ছে 7 7 49, 9 4, 7 7 8 9 10 11 আর 17 কত 9 8 2 কত হচ্ছে 17 হবে, উত্তর কত হবে 17 বর্গমূল কত হচ্ছে 289, আচ্ছা 17 বর্গমূল কত হচ্ছে 289। তাহলে অতএব এস এর মান যদি 17 হয় দৈর্ঘ্য কত হবে, অতএব দৈর্ঘ্য কত পেলাম আমরা, দৈর্ঘ্য সমান কত হচ্ছে 2 গুণিতক 17, 17 দুগুণে কত হচ্ছে 34 মিটার। আর প্রস্থ কত হবে, 17 মিটার। আর কি বলা আছে, আর পরিসীমা, অতএব পরিসীমা কত হবে, পরিসীমা সমান কত হবে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার সমান কত হবে 2 গুণিতক 7 4 11 1 হাতে 1 3 4 1 5 সমান 2 1 2 5 2 10, 102, 102 হচ্ছে 102 সেমি, 2 মিটার। এখানে একক কী ছিল তোমাদের, একক ছিল এখানে কিন্তু মিটারই আছে, মিটার 2 মিটার। উত্তর কিন্তু তোমাদের রয়েছে সেমিতে রয়েছে, যেহেতু তোমাদের উত্তরে এখন কিন্তু বইতে রয়েছে মিটারে রয়েছে, তাহলে আনসার তোমাদের কী হবে মিটারে হবে, বুঝেছে? তাহলে দৈর্ঘ্য কত মিটার পেলাম 34 মিটার, আর প্রস্থ রয়েছে 17 মিটার, আর পরিসীমা কত হবে 102 মিটার, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখে কি আছে। তাই পরের প্রশ্ন বলা হচ্ছে যে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত বলা হচ্ছে 3:4। যদি দুজনের মোট বয়স যদি 21 বছর হয়, দুজনের মোট বয়স বলা হচ্ছে 21 বছর হয়, তবে সমীকরণ গঠন করে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স নির্ণয় করো। চলো আমরা সমীকরণ গঠন করে এর সমাধানটা করি। তাহলে প্রথমে তোমরা লিখবে ধরি শিবনাথ কি বলা আছে, শিবনাথ ও সোমনাথের বয়সের মান কত হবে, ধরি শিবনাথ ও সোমনাথের বয়স যথাক্রমে 3x বছর ও 4x বছর। তো দুজনের বয়স পেয়েছি, এটা হচ্ছে শিবনাথ 3x বছর, আর এটা হচ্ছে সোমনাথ হচ্ছে 4x বছর, কেমন? তাহলে এক্ষেত্রে আমরা পেলাম সমীকরণটা কি হবে, তাহলে এই দুজনের বয়সের সমষ্টি বা যোগ বলা হচ্ছে মোট বয়স, এই দুজনের বয়সের সমষ্টি বলা আছে যে দুজনের বয়সের
সমষ্টি সমান 3x প্লাস 4x ইকুয়ালস টু 4 3 7 7x 7x বছর, বুঝছে? 7x বছর। তাহলে হয়েছে। অতএব সমীকরণটা কী হবে? তাহলে সমীকরণ হবে এই ক্ষেত্রে আমরা এখানে যোগ করব না, তো সমষ্টিকে 3x প্লাস 4x এখানে এইটুকু ফেলে রাখো। তারপরে অতএব লেখো, অতএব সমীকরণ কী হবে? সমীকরণ যদি আমরা নির্ণয় করি, সমীকরণটা হবে এইভাবে। তাহলে এই দুজনের বয়সের সমষ্টি বলা হচ্ছে 21 বছর বলা হচ্ছে। তাহলে 3x প্লাস 4x সংগত হচ্ছে 21 বছর। তাহলে বা তাহলে 3x 4x যদি যোগ করি আমরা 7x পাচ্ছি ইকুয়ালস টু 21 হচ্ছে, বা x ইকুয়ালস টু কত হবে? 21/7 হচ্ছে সমান 7 3 21 3। অতএব x ইকুয়ালস টু কত হলো? 3। তাহলে অতএব শিবনাথের বয়স কত হবে? শিবনাথের বয়স সমান কত হবে? তা 3-এর সঙ্গে আমরা কত গুণ করব? এক্সের মানটা বসাবো। এখানে শিবনাথ ধরেছিলাম 3x বছর, শিবনাথ ধরেছিলাম 3x বছর, আর সোমনাথ ধরেছিলাম 4x বছর। তাহলে শিবনাথের বয়স হবে 3 গুণিত কত হবে? 3 সঙ্গে হবে 3 3 9 বছর। আর সোমনাথ কত হবে? সোমনাথের বয়স কত হবে? সমান 3 গুণিত কত হচ্ছে? আর 4 গুণিতক 4 গুণিতক 3 4 3 12 12 বছর। তাহলে শিবনাথের বয়স কত পেয়েছি আমরা? 9 বছর। আর সোমনাথের বয়স কত পেয়েছি আমরা? 12 বছর। হয়েছে? বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলা হচ্ছে x 50 বছর। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। সমীকরণ গ্রহণ করে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। চলো আমরা এই শেষ পাটিগণিত আমরা সমাধান করি। তাহলে প্রথমে তোমরা লিখবে ধরি পিতার বর্তমান বয়স সমান x বছর এবং পুত্রের বর্তমান বয়স সমান y বছর। তাহলে প্রশ্নানুসারে x প্লাস বলেছে দুজনের বয়সের সমষ্টি বলেছে 50 বছর। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে? 50, বা y ইকুয়ালস টু লেখো 50 বিয়োগ x। এটা তোমরা 1 নং সমীকরণ লেখো, বুঝছে? ডট ডট দিয়ে 1 লেখো। আবার বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x - 5 বছর এবং পুত্রের বয়স ছিল y - 5 বছর, তাই না? তাহলে y - 5 বছর হলে অতএব প্রশ্নানুসারে কি বলা হচ্ছে? তাহলে 4 গুণ হবে। তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স হবে পুত্রের 5 বছর আগে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং আমরা লিখতে পারি যে x - 5 ইকুয়ালস টু 4 গুণিতক y - 5। অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ হবে কি? পিতার বয়স, বুঝেছো? এটা তোমরা 2 নম্বর সমীকরণ লিখে রাখো। এটা তোমরা 2 নম্বর সমীকরণ লিখে রাখো। 2 নং সমীকরণ। এবার এখন আমরা এই দুটি সমীকরণ থেকে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পিতার বর্তমান বয়স বের করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? না এক্ষেত্রে হবে, দেখো এক্ষেত্রে
এক নম্বর সমীকরণ থেকে দেখো এক নং সমীকরণ থেকে y ইকুয়ালস টু কত ছিল 50 মাইনাস এক্স, হ্যাঁ এক্স মানটি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল কি এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই মাইনাস 5। এই সমীকরণে টোটাল সমীকরণটাই আমরা এক ওয়াই এর মান বসাবো। তাহলে অতএব আমরা কি পেলাম, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু কত ছিল 4 ইন্টু কত হবে 4 ইন্টু ওয়াই এর মান কত ছিল যে 50 মাইনাস এক্স তাহলে কী ছিল মাইনাস 5, 50 মাইনাস এক্স মাইনাস 5, ঠিক আছে। বা তাহলে আমরা কি লিখলাম এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 4 ইন্টু 50 মাইনাস এক্স মাইনাস 5। তাহলে বা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু আমরা 4 গুণ আছে 4 ইন্টু আর 50 থেকে 5 বাদ দেবো কত হচ্ছে 45, কত হচ্ছে 45 মাইনাস এক্স হয়েছে। তাহলে এবার আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ করব বা তাহলে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু আমরা 4 কিন্তু গুণ করব 45 4 কত হবে 180 মাইনাস 4x, 4-এর সঙ্গে এক্স গুণ করলে 4x হচ্ছে, বুঝেছে। বা এবার আমরা এক্স চলগুলো বাম দিকে নিয়ে আসি এক্স প্লাস 4x ইকুয়ালস টু 180 মাইনাস 5 এদিকে আসো 5 প্লাস 5 বা এক্স প্লাস 4x মানে কি 5x ইকুয়ালস টু কত হচ্ছে 185 বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 185 বাই 5 ইকুয়ালস টু 5 3 15 5 3 8 3 35 5 7 35 সমান কত হবে 37। অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 37। তাহলে এই 37 হবে তোমাদের সঠিক উত্তর, যেহেতু পিতার বয়স জানতে চাইছে। তাহলে অতএব পিতার বয়স কত হবে, তাহলে অতএব সমীকরণ হলে পিতার বয়স নির্ণয় করো। অতএব পিতার বয়স কত হলো, অতএব পিতার বয়স সমান কত হলো 37 বছর, বুঝেছে। চলো তাহলে এখানেই আমি পাটিগণিতগুলো শেষ করেছি তোমাদের সব এই 1 নম্বর প্রশ্ন বিচিত্রা। দেখো এরপর দেওয়া আছে 7 নম্বর সাথে থেকে দেওয়া আছে তোমাদের এই স্তম্ভচিত্রগুলো দেওয়া আছে। এই স্তম্ভচিত্র আমি কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, এগুলোর উপর তোমাদের চিন্তা করতে হবে না, আমি এর উপর একটা ভিডিও বের করব। তোমরা সবগুলো আমি যে কোনো কিছু এক্সাম্পল দিলে তোমরা কি আমি যদি প্র্যাকটিস করে দিই তোমাদের আর এই স্তম্ভ সংক্রান্ত সমস্যা দ্বিস্তম্ভ সংক্রান্ত সমস্যা থাকবে না। এরপর দেখতে পাচ্ছি আমরা জ্যামিতি অধ্যায় চলে আসবো। 8-এর দিকে জ্যামিতি থাকছে 3টে হচ্ছে একটি রম্বস আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 242 নম্বর পেজে নিচে করি অধ্যায়ের নিচে করি অংশে 21.1 আর 4-এর দাগের কিন্তু প্রশ্নটা। এটা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই কীভাবে করবে রম্বসটা। এই রম্বসটা প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি হলে 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে 3 সেমি করে। প্রথমে বলা আছে কি এখানে বলা আছে বাহুর দৈর্ঘ্য বলা আছে রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা হচ্ছে কত সেমি 3 সেমি। তাই তোমরা একটা 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করে নাও, 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করো, এটা 3 সেমি দিয়ে দেবে। আর তারপরে আর বলা আছে আর কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে, কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য 5 সেমি বলা হচ্ছে, কত সেমি 5 সেমি বলা হচ্ছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য একটা 5 সেমি রেখাংশ অঙ্কন করো, এটা 5 সেমি দাগ দিয়ে দাও। তাই তোমরা কি করবে, এবার তোমরা কর্ণটা তোমরা কীভাবে অঙ্কন করবে। প্রথমে দেখো 3 সেমি বাহু মানে কি আমরা জানি রম্বসের ক্ষেত্রে 3টি 4টি বাহু সমান হয়, সুতরাং আমরা 5 সেমি কর্ণ একটা অঙ্কন করে নিই। এভাবে আমরা প্রথমে একটা সমান্তরালে অনুভূমিকভাবে 5 সেমি একটি রেখাংশ আমরা কেটে নিলাম, এই পর্যন্ত মনে করো 5 সেমি।
তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 সেমি। তাহলে এখানে বলা হচ্ছে 3 সেমি বাহু। আমরা জানি রম্বসে, মনে রাখবে রম্বসের 3টি বাহু 4টি বাহু কিন্তু সবসময় সমান হয়। সুতরাং আমরা পেন্সিল কম্পাস দিয়ে 3 সেমি মাপটা নিয়ে নেব। কী বললাম? আমরা পেন্সিল কম্পাস নিয়ে প্রথমে কিন্তু আমরা 5 সেমি কেটে নিয়েছি। 5 সেমি দিয়ে নিয়ে আমরা 5 সেমির মাপটা নিয়ে আমি 5 সেমি কেটে নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে। এরপর আমরা 3 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে কাটবো উপরে 3 সেমি, আর এখানে বসিয়ে কাটবো 3 সেমি। ঠিক এইরকম একটা পজিশনে চলে আসবে। এই বিন্দুতে বসিয়ে কাঁটা কম্পাস এদিকে কাটলাম, আবার এই বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে কাটলাম 3 সেমি মাপে, বুঝেছ? আবার নিচেও সেই একইভাবে 3 সেমি মাপের কাটবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে। তাহলে আমরা দুটি করে বাহু আমরা পয়েন্ট করে টেনে নিলাম। 4টি বাহু হয়ে গেলো। এবার কী বলা হচ্ছে? যে বলা হচ্ছে কর্ণ অঙ্কন করে, এবার নামকরণ করে দেবে তোমরা। তাহলে কী দেবে? এ বি সি ডি, বুঝেছে? এভাবে তোমরা নামকরণ করে দেবে। তাহলে চলো পরের প্রশ্নটা বলা হচ্ছে কি, যে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রে ক্ষেত্র MNOP অঙ্কন করো, যার MN ইকুয়ালস টু 6.5 সেমি। তাহলে আমরা জানি যে MNOP একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু কিন্তু সমান হয়। তাহলে যার প্রতিটি বাহু কিন্তু বর্গক্ষেত্রে, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়। এই ক্ষেত্রে তোমরা 6 পয়েন্ট স্কেল দিয়ে 6.5 সেমি, প্রথমে স্কেল দিয়ে তোমরা 6.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করো, 6.5 সেমি। তাহলে নিচে একটা বড় একটা স্কেল দিয়ে তোমরা কী করবে? ভূমি অঙ্কন করে নাও। এক্ষেত্রে এই মাপটা নাও, এই মাপটা নিয়ে তোমরা কেটে দাও। কেটে দিলাম আমরা 6.5টা আমরা ধরো এখানে পেলাম। তো এখান থেকে আমরা কি এইটুকু 6.5 সেমি পেলাম। এবারে তোমরা কী করবে? এবার তোমরা প্রত্যেকে জানি প্রত্যেকে সমকোণ বা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। এক্ষেত্রে তোমরা যে কোনো একটা বাহুতে 90 ডিগ্রি এই বিন্দুতে ধরো নামকরণ করলাম এ বি। এটা বাহুতে, অর্থাৎ এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাস বসিয়ে এর উপর আমরা লম্ব প্রথমে আমরা টেনে দিলাম, টেনে দিয়ে আমরা লম্ব অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করলাম। অর্থাৎ এইখানে যদি পয়েন্ট হয় তোমরা সহজে এইভাবে অঙ্কন করে দেবে পেন্সিল কম্পাস আছে। আমরা কত কেটে নিলাম? 6.5টা এখানের মাপটা নিয়ে আবার এখানে কেটে দিলাম। 6.5 ধরো এখানে হলো। এবার তোমরা কী করবে? এখানে 6.5 মাপ যে মাপটা নিয়েছো এখানে বসে সহজে এইভাবে কেটে দাও, আবার এখানে বসিয়ে সহজে তোমরা এদিকে কেটে দাও, এইদিকে কেটে দাও। তাহলে কী হলো? এখানে কী পেলাম আমরা? এই দিকটা হলো 6 সেমি হলে দেখো এই দিকটাও 6 সেমি হবে, 6.5 সেমি হবে। এইভাবে তোমরা অঙ্কন করে দেবে। কী পেলাম আমরা? এর মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে 90 ডিগ্রি যে 6.5 সেমি কেটেছিলাম, এর মাপটা নিয়ে একই মাপে এপারে কাটলাম, আবার এই বিন্দুতে বসিয়ে এদিকে কাটলাম। তাহলে আমরা কী পেলাম? তাহলে আমরা কিন্তু একটা বিন্দু পেলাম। এটা আমরা স্কেল দিয়ে যুক্ত করে দেবো। স্কেল দিয়ে যুক্ত করে দিলে একটা বর্গক্ষেত্র হবে। ABCD অঙ্কন করে দেবো। তাহলে এবার নিচে লিখবে ABCD একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু 6.5 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি, বুঝেছে? চলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 6.5 সেমি। চলো আমি আজকে তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করেছি। এর মধ্যে যদি কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো, কোনো অসুবিধা যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করো। যেহেতু একটু খারাপ হয়েছে, কারণ আমাকে দ্রুততার সঙ্গে লিখতে হচ্ছে, আর এই কারণে অনেক সময় আমার হাতের লেখাটা একটু হয়তো খারাপ হয়েছে, তোমাদের কাছে হয়তো বুঝতে পারোনি। সেই সঙ্গে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা লিখে রাখো। কেননা এতগুলো প্রশ্ন করতে হলে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যায়, তাই না? সুতরাং আমি যদি একটু দ্রুততার সঙ্গে যদি করি, সেক্ষেত্রে হাতের লেখাটা একটু খারাপ হয়ে যায়। সেই কারণে কোনো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো। আমি সেই সমস্ত প্রশ্নের যেখানে তুমি বুঝতে পারো না, সেখানে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।